আজকের আলোচনাটা একটা গল্প দিয়ে শুরু করতে চাই। একজন বাংলাদেশী প্রফেসর তিনি অস্ট্রেলিয়ার একজন ইউনিভার্সিটির খুবই নামকরা একজন প্রফেসর এবং তিনি তার রিসার্চ ল্যাবে আ পিএইচডির স্টুডেন্ট তিনি রিক্রুট করতে চান। যেহেতু তিনি বাংলাদেশী, তার ইচ্ছাটা ছিল বাংলাদেশী কোনো স্টুডেন্টই সেখানে সুযোগটা পাক আরকি। তো তিনি তার বাংলাদেশি কমিউনিটিতে তিনি তার এই সার্কুলারটা দেন এবং কিছু সিভিও আসে আসলে। তো পরবর্তীতে সেখানে স্ক্রুটিনি করে আসলে এটা যেহেতু একটা প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতা শুধু বাংলাদেশের মধ্যে তো হয় না, এটা গোটা বিশ্বে হয় আরকি। তো পরবর্তী দেখা গেল খুবই ভালো, ভালো সিভি এসছে। তাদের অনেক ভালো, ভালো আম জার্নালে খুব ভালো, ভালো আর্টিকেল আছে। সবকিছু মিলে আশা করাই হচ্ছিল যে হয়তোবা বাংলাদেশ থেকেই কোনো একটা স্টুডেন্ট হয়তোবা এখানে চান্স পাবে বা সুযোগটা পাবে। কিন্তু পরে গিয়ে দেখা গেল যে না, আসলে বাংলাদেশের সেই শিক্ষার্থীদের ভিতরে কেউই সুযোগ পায়নি। সুযোগ পেয়েছে চাইনিজ এবং ইন্ডিয়ান। কারণ বাংলাদেশে যেই সিভি গুলো দেখে মানে আশা করা হচ্ছিল যে তাদের অনেক ভালো রিসার্চ পেপার আছে, জার্নালে আর্টিকেল আছে, Q1, Q2 জার্নালে আর্টিকেল আছে। আমরা ধরে নিতে পারি যে হয়তোবা নাম আসবে। কিন্তু এটা যেহেতু একেবারেই ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ড দ্বারা আসলে এই শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। পরবর্তীতে দেখা গেল সেখানে বাংলাদেশী স্টুডেন্টের চাইও অনেক বেশি এফিসিয়েন্সি, অনেক বেশি যোগ্যতা সম্পন্ন এবং অনেক বেশি ট্র্যাক রেকর্ড সম্পন্ন স্টুডেন্ট তারা চায়না এবং ইন্ডিয়া থেকে পেয়েছে। তার মানে বাংলাদেশীদের চাইতেও অনেক এগিয়ে গেছে চাইনিজ এবং আ ইন্ডিয়ানরা। তার মানে বাংলাদেশের স্টুডেন্টরা আসলেই পিছিয়ে গেছে বিশ্বের দরবারে বা আন্তর্জাতিক প্রতিযোগিতায়। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা পিছিয়ে গেল আসলে? কেন তারা পিছিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আসলে? কেন তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের এত ভালো ভালো কাজ করার পরেও, এত ট্র্যাক রেকর্ড ভালো থাকার পরেও কেন আসলে পিছিয়ে যাচ্ছে? এটার পেছনে আসলে দায়ীটা কে? ছাত্র, শিক্ষক, রাষ্ট্র নাকি রাজনৈতিক দল কারা আসলে? আমরা যদি একটু পিছনের দিকে তাকাই বা বাংলাদেশের দিকেই তাকাই, এই ছাত্র শব্দটা এবং ছাত্রের সাথে এই ছাত্র নেতৃত্ব বা ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের আ বাংলাদেশের নেতৃত্ব দিবে, এই কথাটাই হচ্ছে মূল মারপ্যাঁচ। এবং এই যে আগামী দিনের ভবিষ্যৎ ছাত্ররা, আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে এই ছাত্ররা, এটা হচ্ছে এক প্রকারের একটি কি বলে যে লোক দেখানো কথা। কিন্তু এর পিছনের খুব মানে অর্থটা বা এর পিছনের উদ্দেশ্যটা খুবই নোংরা এবং একটা জাতিকে নষ্ট করে দেওয়ার জন্য এই কথাটি আসলে যথেষ্ট। আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী দৃশ্যগুলো যদি একটু চিন্তা করেন, ইতিহাস যদি দেখেন যে স্বৈরাচার আন্দোলন শিক্ষার্থীরা করেছে বা সেখানে ছাত্রদের একটা অবদান ছিল। রিসেন্টলি আমরা যদি গত ১০ বছরের দিকে যদি তাকাই তাহলে দেখব যে নিরাপদ সড়ক চাই। সেখানেও ছাত্রদেরকে রাস্তায় নামতে হয়েছে, তাদেরকে জীবন দিতে হয়েছে। আপনি যদি বলেন কোঠা সংস্কার আন্দোলন, সেখানেও ছাত্রদের ইনভলভমেন্ট। সম্প্রতি এই গত বছরে সরকার তাড়ানোর ক্ষেত্রেও ছাত্রদের ব্যবহার করতে হয়েছে এবং সেখানে এই সরকার তাড়ানোর ক্ষেত্রে ১৪০০ শিক্ষার্থীকে প্রাণ দিতে হলো বা সাধারণ মানুষকে প্রাণ দিতে হলো এবং সেখানে ছাত্রদের সংখ্যাটাই বেশি এবং আ ২৫,০০০ শিক্ষার্থী অলমোস্ট তারা পঙ্গুত্ব বরণ করল। কারণ কি? একদল ব্যবহার করলো আরেক দলকে নামানোর জন্য। ঠিক আছে? ছাত্রদের ব্যবহার করলো। কিন্তু আপনি দেখেন একটু সাধারণভাবে চিন্তা করেন। আমি কোনো তথ্য উপাত্ত কিংবা কোনো পরিসংখ্যান দিয়ে বলছি না। আপনি শুধু চোখ বন্ধ করে বাংলাদেশের দিকে তাকান যে বাংলাদেশে ছাত্র রাজনীতি রাখতেই হবে। কেন রাখতে হবে? কারণ ছাত্র রাজনীতির মাধ্যমেই বাংলাদেশে আ ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। কিন্তু বাংলাদেশের নেতৃত্ব কি ২ টা পরিবারের বাইরে কি গেছে? এবং দেখেন আগামীতে ঠিক ওইভাবে পাইপলাইন কিন্তু ছিল। আপনি মুখে বলছেন যে ছাত্ররাই আগামী দিনে ভবিষ্যতে নেতৃত্ব দিবে, কিন্তু ২ পরিবারের মধ্যেই বাংলাদেশের নেতৃত্ব লুকিয়ে আছে। আওয়ামী লীগ চিন্তাই করতে পারে না যে শেখ হাসিনার বাইরে শেখ হাসিনার পরিবার আ ছা আ তার আ শেখ হাসিনার সন্তানেরা কিংবা তার পরিবার, তার বোনের সন্তানেরা এর বাইরে কোনো নেতৃত্ব আসতে পারে। তারা এটা ভাবতেই পারে না। বিএনপিরও একই অবস্থা। তারেক রহমান এবং খালেদা জিয়া না থাকলে তারেক রহমান। তারেক রহমান না থাকলে সেটা নিয়েও কথা হচ্ছে। তার ওয়াইফ। হুম? তো সবকিছু মিলিয়ে মুখে বলছি আমরা আসলে ছাত্ররাই রাজনীতি করবে, ছাত্ররাই নেতৃত্ব দিবে। কিন্তু নেতৃত্ব দিচ্ছে ওই দুটো পরিবার মিলেই গোটা বাংলাদেশকে। আচ্ছা, এটা গেল। আবার এই কথাগুলো যারা বলেন
রাস্তাঘাটে কিংবা আমাদের সভা সেমিনারে মন্ত্রী, মিনিস্টার, এমপিরা যারা আসলে বলেন, তাদের কোনো সন্তান ধরেন 1% সন্তানেরও বাংলাদেশে লেখাপড়া করে না। তাদের পরিবার, তাদের মেক্সিমাম সন্তানেরা বিদেশে থাকে, বিদেশে পড়ালেখা করে, উন্নত জীবনযাপন মানে বিলাসিতা জীবনযাপন তারা হচ্ছে উপভোগ করে এবং খুবই নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। আসার পরে বাংলাদেশে ফেরত এসে বাবার স্থানটা দখল করে। বাবা মারা গেলে তিনি এমপি হন বা তিনি মন্ত্রী হন কিংবা রাজনৈতিক দলে ভিড়ে যান। কারণ এটা তো বেশ ভালো একটা আসলে আয় রোজগারের একটা পথ। কিন্তু এই মন্ত্রী, মিনিস্টাররা, এই এমপিরা তারা ছাত্রদেরকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, কেউ বাংলাদেশের এ পর্যন্ত কোন রাজনৈতিক দল বলেনি বাংলাদেশে কোন মানে ছাত্র রাজনীতি দরকার নাই। সবাই বলে না দরকার আছে। কারণ এটা হচ্ছে তাদের লাঠিয়াল বাহিনী। আপনারা জানেন যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র জনতা নেমে যায় হল থেকে, তার মানে ধরে নিবেন বাংলাদেশে কিছু একটা হতে চলেছে এবং তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে আসলে। যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে এসেছে, যখন বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে এসেছে, তখন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা বিরোধী দলের নেতারা আপনারা ছাত্র রাজনীতি ছাত্রদেরকে ব্যবহার করেন লাঠিয়াল হিসাবে। কারণ যারা দলে আছেন বা যারা সরকার আছেন তাদেরকে নামানোর জন্য। আর যারা সরকারে আছেন তারাও যে এই লাঠিয়াল বাহিনী ব্যবহার করে রাখেন বা ব্যবহার করেন তাদের শক্তি প্রদর্শন করার জন্য। আমরা যেটা ছাত্রলীগকে দিয়ে দেখেছি। এখন ছাত্র দল সেই জায়গাটাতে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। ছাত্র শিবিরও সেইম। জামাত ছাত্র শিবির শিবির হচ্ছে জামাতের একটা খুবই বড় ভাইটাল একটা বাহিনী। এরা যদিও অনেক মেধাবী, এরা খুব চৌকস। গত জুলাই আন্দোলনে তাদের একটা ভূমিকা আমরা দেখেছি। দিন শেষে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা ছাত্রদেরকে ব্যবহার করে তাদের লাঠিয়াল হিসেবে। আপনি কোনদিন মানে শুনেছেন যে আ সজীব ওয়াজেদ সে তো আমেরিকায় থাকে। সে তো নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। তিনি কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে কোনদিন কোন ছাত্রদেরকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কিংবা তাদের দেশের মানে ওই বিশ্ববিদ্যালয়ের ওই দেশের রাজনৈতিক দলের কিন্তু কোনদিন তিনি মিছিল করতে দেখেননি। কোনদিন ভোট করতে দেখেননি। তারেক জিয়াও তো সেম ভাই। তারেক জিয়া তো গত 18 বছর থেকে লন্ডনে আছেন। তিনি তো সেখানকার কালচার দেখেন তো, তাই না? তো সেখানকার লন্ডনে তো কোনো বিশ্ববিদ্যালয়ে ভাই মিছিল মিটিং হয় না। আ পৃথিবীর অন্য কোনো উন্নত দেশে তো মিছিল মিটিং হয় না। আমাদের মন্ত্রী মিনিস্টার তো সবাই সারা বছরই তো তারা দেশের বাড়ি থাকে। কই তাদের সন্তানেরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের বিশ্ববিদ্যালয়ে তো এরকম মিছিল মিটিং হয় না। তাহলে বাংলাদেশে তারা কেন এই শিক্ষার্থীদের ব্যবহার করে রাজনীতির ফায়দাটা লোটে? এবং এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে না ছাত্র রাজনীতি করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ছাত্রদেরকে মেধাশূন্য করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে চারদিক থেকে একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যেন একটা একের পর এক এই ছাত্ররাই তো আসলে ধরেন ছাত্র থেকে কেউ বিভিন্ন পেশায় যাবে, বড় হবে, তাই না? তারা গিয়ে বা বা আমাদের মূল যে আ অর্থনীতির চালিকা শক্তি বা অর্থনীতির কাঠামো সেখানে তারা অবদান দিবে। কিন্তু তারা কি আসলে সেরকম মেধাবী হয়ে উঠছে? ১ম এর গল্পটায় বলেছি যে আসলে এত ভালো কিন্তু তারপরেও অন্যদের সাথে তাল মেলাতে পারছে না। আপনি কোনদিন শুনেননি যে তারেক জিয়া বলেছে ছাত্র রাজনীতির দরকার নাই। আপনি জামাতের কোন লিডারকে কোনদিন মানে বলতে শুনবেন না যে না বাংলাদেশে কোন ছাত্র রাজনীতির দরকার নাই। আপনি আওয়ামী লীগের কোন নেতা কোনদিন আপনি বলতে শোনেননি। কারণ তারা বলার মতন সাহস রাখে না। তারা জানে যে এই ছাত্ররাই হচ্ছে আমাদের দাবার মূল গুটি। এদেরকে দিয়ে আমাদের আসলে খেলতে হয়। এদেরকে দিয়ে আমরা খেলবো। এদেরকে দিয়ে এদের রক্তের উপর দাঁড়িয়েই আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি, ক্ষমতায় যাবো। গেছেও তাই, যাচ্ছে তো। এক দলকে মানে বিদায় করার জন্য আপনাকে রক্ত দিতে হয়েছে ১৪০০-১৫০০ মানুষকে, ২৫,০০০ মানুষকে আ পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। তার মানে এই রক্তের উপরে দাঁড়িয়েই তো এখন আ ধরেন ইন্টারিম গভর্নমেন্ট আছে কিংবা এরপরে যারা নির্বাচন করবে তারা তো এই রক্তের উপর দিয়েই তো যাচ্ছে। যারা বিএনপির নেতারা সামনে এমপি হবেন তাদের সন্তানেরা কি এই আ কয়টা এই হত্যার শিকার হয়েছে আমাকে বলেন তো? বিএনপির যারা এখন নমিনেশন প্রার্থী বা নমিনেশন পাবেন কিংবা এমপি হবেন, কেউ বলতে পারবেন অমুক জেলার অমুক বিএনপি সভাপতির ছেলেটা রাস্তায় গিয়ে আ হচ্ছে এই গুলি খেয়ে সে মারা গেছে। রেয়ার হয়তোবা আমি দেখিনি এট লিস্ট আমার জানা নাই। হতে পারে বাট রেয়ার, খুবই রেয়ার।
আওয়ামী লীগের কয়টা নেতার, কয়টা এমপির সন্তান এই রাস্তায় আন্দোলন ঠেকাতে গিয়ে তারা গুলিবিদ্ধ হয়নি। কারণ তারা থাকেই না দেশে। তাদের সন্তানদেরকে তারা বিদেশে পড়ালেখা করায়। আর আমাদের মতন সাধারণ পরিবার, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার, কৃষক শ্রেণীর সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখার মেধার আ পরীক্ষা দিয়ে যারা এখানে আসে স্বপ্ন নিয়ে, বড় স্বপ্ন নিয়ে তারা গুলির সামনে গিয়ে নিজের জীবন দেয়। তাই না? তারা রাস্তায় গিয়ে রাজপথ রঞ্জিত করে। এদের রক্তের উপর দিয়েই দাঁড়িয়ে নেতারা আমাদের দেশের শাসন ক্ষমতায় নিজেদেরকে আদিষ্ট করেন, ক্ষমতাবান মনে করেন। এই ছাত্র রাজনীতির নামে ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে বাংলাদেশের। আপনি দেখেন গত একটা বছর এই যে এই আন্দোলনের পরে আপনারা অনেকে বলতে পারেন যে ছাত্র রাজনীতি দরকার। আমি আসলে ছাত্র রাজনীতি পছন্দ করি না। আমার অভিজ্ঞতা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা বিধি আমি কোথাও দেখিনি। কিন্তু বাংলাদেশে ধরেন এনসিপির উত্থান হলো ছাত্র রাজনীতি হিসেবে। কেন এনসিপি কে আসলে রাজনীতিতে আসতে হবে? কেন এই ছেলেগুলোকে কেন রাজনীতিতে আসতে হবে? যদি আমাদের রাজনীতিবিদরা যদি তারা তাদের মতন সততা, দেশপ্রেম নিয়ে যদি আজ দেশ পরিচালনা করত, ৫ বছর এক দল খাবে, আরেক ৫ বছর আরেক দল আসবে। তারা শাসনভার গ্রহণ করবে। তারা দেশকে আরো বেশি উন্নত করবে। আপনি সিঙ্গাপুরের দিকে দেখেন না। সিঙ্গাপুরের স্টুডেন্টরা কি আম রাজনীতি করে? সিঙ্গাপুরে তো টপ 20 অল র‍্যাংকিং এর টপ 20 এর ভিতরে ইউনিভার্সিটি সিঙ্গাপুরের মতন জায়গাতে আছে। আর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদেরকে তো দেবতা ভাবেন। বুয়েটের শিক্ষকরা নিজেদেরকে দেবতা ভাবেন। তাদের ইউনিভার্সিটির কি অবস্থা? তাদের র‍্যাংকিংটা কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং কোথায়? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এত কথা বলেন আর রাজনৈতিক নেতাদের পা চাটেন। পা চেটে, চেটে ওইসব ভিসি হন, ডিপার্টমেন্টের চেয়ারম্যান হন। আপনাদের অবস্থানটা কোথায়? নাই তো। আপনারা কিন্তু ঠিকই ভালো, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে গুড প্র্যাকটিস দেখে আসেন। কিন্তু নিজেদের ইউনিভার্সিটিতে এসে সেগুলো প্র্যাকটিস করেন না। কারণ আপনারা জানেন এগুলো করলে আপনার শিক্ষার্থীরা আপনাদের চাইতেও ভালো জায়গায় যেতে পারে। এটা আপনারা মেনে নিতে পারেন না। আর পা চেটে বসেন কারণ নিজে ক্ষমতার লোভী আপনি। আপনি শিক্ষক না। শিক্ষকের আ রূপে আপনি আসলে একজন ক্ষমতালোভী মানুষ। মেক্সিমাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো হচ্ছে এই অবস্থা। আপনি দেখেন এই যে গত একটা বছর এই রাজনৈতিক দল বা এই রাজনৈতিক দলদের গণতন্ত্র চর্চা করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোতে রাকসু-ডাকসু নির্বাচন করতে হবে। কেন রে ভাই? আপনি ডাকসু নির্বাচনের কথা বলেন, ডাকসু নির্বাচন হলো। সাদিক কায়েমরা ভিপি হলো, জিএস হলো। তারা কিসের জন্য আন্দোলন করতো? তারা কি কাজ করতেছে? খাবারের মান নিয়ন্ত্রণ করছে। তারা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা মানে ডেভেলপ করতেছে। কি শাটল কার নিয়ে আসতেছে। তারা কি করছে? তারা মোবাইল অ্যাপ ডেভেলপ করছে। তারা কি করছে? তারা হচ্ছে প্রত্যেকটা রুমে, রুমে ফ্যান লাগিয়ে দিচ্ছে। আরে এটা কি ছাত্রদের কাজ নাকি? এটা কি ছাত্রদের কাছে? তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনটা করে কি? বিশ্ববিদ্যালয়কে কোটি, কোটি টাকা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ভর্তি হয় তখন এগুলোর জন্য তহবিলে টাকা দেওয়া সেই টাকাগুলো কোথায় যায়? বিশ্ববিদ্যালয় প্রশাসন করে কি? যদি ছাত্ররাই যদি এই কাজগুলো করে তাহলে তো প্রশাসন থাকার দরকার নাই। তাই না? খুব সিম্পল। তাইলে এই ছাত্রদেরকে যদি তাদের নিজেদের খাবার এনশিওর করতে হয়, ছাত্রদের যদি লাইব্রেরির অ্যাক্সেস এনশিওর করতে হয়, ছাত্রদের যদি আপনি এই শাটল বাসের ব্যবস্থা করতে হয়, তাহলে পড়ালেখা করবে কখন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণায় ব্যস্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জার্নালে আর্টিকেল পাবলিশ নিয়ে ব্যস্ত থাকবে। নতুন উদ্ভাবনীর জন্য ব্যস্ত থাকবে। তা না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখন পাঠানো হচ্ছে তোরা তোদের ডাইনিং এর খাবার চেক করবি। তোরা তোদের রুমে ফ্যান লাইট আছে কিনা সেগুলো চেক করবি। তোদের পরিবহন ব্যবস্থা ঠিক আছে কিনা সেগুলো চেক করবি। এগুলা করেই তোরা ব্যস্ত থাক। নির্বাচন হবে, নির্বাচনের ডামাডলে ২, ৪, ১০ টা প্যানেল আসলে রাস্তায় নামবে আর গোটা বিশ্ববিদ্যালয় এখন এটা উৎসব। হোয়ার ইস পড়ালেখা ভাই? পড়ালেখা কই? বিশ্ববিদ্যালয় পড়ালেখার জায়গা। নির্বাচন রাজনীতি করার জায়গা না। উন্নত বিশ্বে কোথাও রাজনীতি হয় না। উন্নত বিশ্বে ভালো, ভালো বিশ্ববিদ্যালয় কাউন্সিল হয়। সেখানেও সেখানেও গণতন্ত্রের চর্চা হয়। কিন্তু এত নোংরামি না। রাজনৈতিক নেতারা, রাষ্ট্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এগুলো দিয়ে মজিয়ে রেখেছে। এটা খুবই সূক্ষ্ম প্ল্যান। যেন এরা মেধাশূন্য হয়ে ওঠে। এরা যেন আন্তর্জাতিক বিশ্বে যেন নিজেদের মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। আপনি দেখেন কিছু শিক্ষার্থীরা তো খুবই ভালো, তাই না? তারা পড়ালেখা করতে চায়। কিন্তু এই যে রাকসু-ডাকসু নির্বাচনের ঠেলায় এরা আর কুল কিনারা করে উঠতে পারছে না। আপনি দেখেন ২ টো কারণে বাংলাদেশের ২০ কোটি মানুষ গোটা পৃথিবীতে বোঝা হয়ে দাঁড়াবে। ১ আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে গত ১৫ বছরে প্রতিষ্ঠিত করেছে এবং এরা ক্ষমতায় যাওয়ার পরে এরা যেখানেই কথা বলে জঙ্গি ছাড়া কোনো কথা বলে না। যেন বাংলাদেশের জন্ম মানে বাংলাদেশ হচ্ছে জঙ্গির রাজধানী। তীর্থভূমি। সো বাংলাদেশ মানেই জঙ্গি একটা কান্ট্রি। তারা এখন গোটা বিশ্বে গিয়ে অনলাইনে এগুলো করে বেড়াচ্ছে। এটা একটা কারণ।
আর এই যে রাষ্ট্রীয়ভাবে রাজনীতির করার নাম করে ছাত্র রাজনীতির দরকার আছে বলে নেতৃত্ব ডেভেলপমেন্টে করা বলে এই শিক্ষার্থীদেরকে একদম মেধাশূন্য করে দেওয়া হচ্ছে। তাদেরকে আল্টিমেটলি অন্য কাজে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। অন্য কাজে ডাইভার্ট করা হচ্ছে। যেন বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী না হয়, ভালো কাজ না করতে পারে, অন্যান্য বিশ্বের ভালো, ভালো দেশে গিয়ে যেন ভালো নিজেদের জায়গা তৈরি করতে না পারে। আশেপাশের দেশগুলোর আপনি যদি ভাত খান তাহলে আশেপাশের দেশের তো সমস্যা, তাই না? আশেপাশের দেশগুলোর শিক্ষার্থীরা গোটা বিশ্বে রাজত্ব করছে। আর বাংলাদেশে যদি শিক্ষার্থীরা যদি তাদের গিয়ে ভাত মারে, তাহলে তো সমস্যা। এটা খুবই সূক্ষ্ম প্ল্যান। এটা একদিনের প্ল্যান না। এটা দীর্ঘদিনের প্ল্যান। এভাবে একদম এই পুরো রাষ্ট্র ব্যবস্থার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। তা না হলে শিক্ষকরা হচ্ছে জাতির কর্ণধার। শিক্ষক শ্রেণী এমন একটা শ্রেণী যারা সকল পেশা গড়ে দেন। অথচ সেই শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয় বেতন ভাতার জন্য। সেই শিক্ষকদেরকে বেতন রাস্তায় নামতে হয় বাড়ি ভাড়া বাড়ানোর জন্য। যাদেরকে দিয়ে জাতি গড়বেন তাদেরকে তাদের ভাতার জন্য রাস্তায় নামতে হয়। আ ব পুলিশের লাঠিচার্জ খেতে হয়। পুলিশ লাথি মারে, দাড়ি ধরে টান মারে, ব গ এক প্রকারের মানে যার পর নাই অত্যাচার করে কিংবা গণপিটুনির শিকার হয় এই শিক্ষকরা। এখন তারা কর্মবিরতি করছে। কর্মবিরতি করছে শিক্ষার্থীদের পড়ালেখার দরকার নাই তো আল্টিমেটলি। ওটাও একটা রূপ, ওইটাও একটা মাধ্যম যে পড়ালেখা করানোর দরকার নাই। শিক্ষকদেরকে আমরা একটু আ কি বলে যে তাদেরকে একটু অন্য মাধ্যম দিয়ে একটু আমরা এক্সাইটেড করে দিলাম তাদেরকে। তাদের দাবি-দাওয়া আদায়ের জন্য মাথার ভিতর দিয়ে দিলাম। আপনারা দাবি-দাওয়া নিয়ে এখন মাতামাতি করেন। পড়ালেখা করার দরকার নেই। সরকারও আপনাদের দাবি-দাওয়া মানবে না। এভাবেই স্কুল কলেজ বন্ধ হয়ে থাকবে। এক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গুলো এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। আর বাদবাকি সকল শিক্ষকরা, বেসরকারি শিক্ষকরা, বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষকরা তারা এখন কর্মবিরতিতে ব্যস্ত। হ্যাঁ? আমি শিক্ষকদের দোষ দিচ্ছি না। এটা হচ্ছে খুবই ওয়েল প্ল্যান্ড দীর্ঘদিনের একটা প্ল্যানিং যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া আরকি। যেন শিক্ষার্থীরা গোটা বিশ্বের দরবারে যেন নিজেদের মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। আপনি ইউনিভার্সিটি গুলোকে ডাকসু নির্বাচন ব্যস্ত করছেন। শিক্ষকদের আ হচ্ছে তাদের ন্যায্য দাবি-দাওয়া পূরণ করছেন না রাষ্ট্র হিসেবে, তারা কর্মবিরতি করছে। ভালোই তো, ভালোই। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একদল মরিয়া হয়ে উঠেছে। আরেক দল বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের আ কি বলে নেতৃত্ব চর্চার জন্য বিশ্ববিদ্যালয়ে আমাদের এখন ডাকসু নির্বাচন করতে হবে এবং শিক্ষার্থীদেরকে মানে নেতা হয়ে উঠতে হবে, দেশের কান্ডারি হতে হবে। এগুলো করতে গিয়ে বাংলাদেশে রা পড়ালেখার পুরো সিস্টেমটাকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। পড়ালেখার পরিবেশ নষ্ট করে দিচ্ছেন। সো একদিকে জঙ্গি হিসাবে কোনদিন বহির্বিশ্বে ভিসা পাবেন না। আর ২ শিক্ষার্থীরা যে বাইরে যাবেন স্টুডেন্ট ভিসায়, আপনাদের সে মেধাই তো নাই। আপনাদের সেই সিজিপিএই তো উঠবে না। আপনারা হাজার ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে আপনারা IELTS এ ৬ পাবেন না। সে ব্যবস্থাই করা হচ্ছে। সো সামনে বাংলাদেশকে ২ ভাবে মারা হবে। ১ জঙ্গি বলে, ২ মেধাশূন্য বলে। বাংলাদেশের ভবিষ্যৎ খুব একটা ভালো আছে বলে মনে হয় না। তবে তারপরেও আমরা স্বপ্ন দেখি। তারপরেও আমরা আশায় বাঁচি যে এর পরিবর্তন আসবে। সেটা তরুণদের হাত ধরেই হোক আর প্রবীণদের হাত ধরেই হোক। প্রবীণদের হাত ধরে আসলে তারা নিঃসন্দেহে নিজেদেরকে পরিবর্তন করবে। আদারওয়াইজ এ মানে আম ছালা দুটোই গেছে। এখন আর তো কিছু নেই দিন শেষে। তো আপনারাও যারা আসবেন সামনে তারাও যদি এগুলো করতে থাকেন, তাহলে যেটা হবে যে মানুষ আসলে খুব একটা বেশি দিন আপনাদেরকে এভাবে গ্রহণ করবে না।